ওকে, আমার মনে হয় হ্যালো, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, স্যার জি স্যার শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। ওকে, আমার মনে হয় শুরু করা উচিত। আচ্ছা, আচ্ছা, একটু প্রবলেমটা দেখো। A square footing and a circular footing are to be designed to carry load 120 kilonewton at a depth of 2 meter below ground level in soil in the following data. তো এক সেম ডাটাই দুই ধরনের ফুটিং ডিজাইন করতে হবে, ফুটিং এর ডাইমেনশন ক্যালকুলেশন করতে হবে। সেটা বলা আছে যে স্কোয়ার ফুটিং আর সার্কুলার ফুটিং, হ্যাঁ, দুই ফুটিং এ ডিজাইন করতে হবে। তো ফ্যাক্টর অফ সেফটির ভ্যালু দেওয়া আছে আর সয়েলের প্রপার্টির ভ্যালু দেওয়া আছে, সি এবং ফায়ার ভ্যালু সব দেওয়া আছে। যদি এখন আমি স্কোয়ার ফুটিং করি তাহলে সেটা ডাইমেনশন কত হবে, আর যদি সার্কুলার ফুটিং করি তাহলে সেটা ডাইমেনশন কত হবে, এই দুইটা জিনিস বের করতে হবে। আচ্ছা, এখানে কি কোনো প্রবলেম আছে? আমার তো মনে হয় সবকিছুই দেওয়া আছে, জাস্ট ইকুয়েশন থেকে ইকুয়েশন থেকে বের করা সম্ভব, করা যাবে না? তাহলে প্রথমে আমার কি করা লাগবে, যে কিউ আলটিমেট আমার একবার স্কোয়ার ফুটিং এর জন্য বের করা লাগবে স্কোয়ার, আর একবার বের করা লাগবে সার্কুলার। সার্কুলারের যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনে বের করা লাগবে। এখন কিউ আলটিমেট বের করার পরে এখন আমি কিউ অ্যালাউয়েবল করতে চাই। কিউ অ্যালাউয়েবল সমান সমান স্যার হ্যাঁ স্যার আমরা যে কিউ আলটিমেট বের করব, এদিকে তো স্যার সূত্রের মধ্যে বি এর মান লাগবে স্যার। আমরা বি এর মানটা তো স্যার বলবো বি ইজ ইকাল টু 2r, বি ইজ ইকাল টু 2r। এখানে r তে রেডিয়াস, বি সমান সমান বি ইজ ইকাল টু 2r আছে। এটা এখন কোশ্চেন বি এর ভ্যালু কিভাবে আসবে, এখন এই বি এর ভ্যালু তোমাকে বের করতে হবে। এখন কিউ আলটিমেট যে এখানে একটা সামথিং তুমি পাবা। এখন কিউ অ্যালাউয়েবল সমান সমান কিউ আলটিমেট ভাগ ফ্যাক্টর অফ সেফটি, তাই তো? আর ফ্যাক্টর অফ সেফটি, এখন কিউ অ্যালাউয়েবল কত আছে, আবার কিউ অ্যালাউয়েবল সমান সমান কি লেখা যায়, লোড লোড বাই ভাগ লোড ভাগ এরিয়া। লোডের ভ্যালু দেওয়া আছে এরিয়া। ওকে, এখন লোডের ভ্যালু তো এই যে এটা। এখন এখানে যে তুমি কিউ আলটিমেট করছো একটা স্কোয়ার আর একবার সার্কুলার, দুই টার্ম তোমাকে সলভ করতে হবে। এখন কিউ আলটিমেটে স্কোয়ারে যদি হয় তাহলে বি এর ভ্যালু তো এখানে থাকবে, অলরেডি আছে, কারণ বি এর ভ্যালু তুমি জানো না। তাহলে এখানে এরিয়া যখন আমি বসাবো, যেহেতু স্কোয়ার ফুটিং বলবে, তাহলে বি ইন্টু বি, তাই তো? তাই হবে না? জি স্যার। এরিয়া স্কোয়ার ফুটিং এর ক্ষেত্রে বি ইন্টু বি হবে না? হ্যালো, জি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি একটা, এই যে এখান থেকে একটা ইকুয়েশন তুমি দাঁড় করাতে পারবো, দাঁড় করিয়ে তুমি এখান থেকে বি এর ভ্যালু বের করে নিয়ে আসতে পারবে। সিমিলারলি সেম প্রসিডিউর ফর সার্কুলার ফুটিং, যখন সার্কুলার ফুটিং এর যে ইকুয়েশন আছে সেটা তুমি এখানে বসায়, তারপরে এখান থেকে সার্কুলার ফুটিং এ তখন আমরা সমান সমান জানি স্কোয়ার এরিয়া ইকুয়েশন আছে পাই পাই 4 ডি স্কোয়ার, ডি তে সমান সমান এখানে বি ইজ ইকুয়াল টু 2r, মানে তাহলে হবে পাই 4 বি স্কোয়ার হবে। বুঝছো, বি আছে ড্যাশ 1, বুঝছো? তাহলে এখানে হবে পাই বাই 4 বি স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি আরেকটা টার্ম পাইলা, ঠিক আছে? এখান থেকে তুমি আরেকটা ইকুয়েশন পাবো। এই দুই ইকুয়েশন থেকে ডাইমেনশন বেরোবে। বোঝা গেল? হ্যালো, কি বোঝা যায় নাই? কোনো কোশ্চেন নাই?
হ্যালো, জি স্যার। এই কারো কোনো বুঝতে অসুবিধা আছে? কারোর কোনো বুঝতে অসুবিধা আছে? কোনো রেসপন্স নাই। আল্লাহ, কি অবস্থা! কি বোঝা যাচ্ছে ঠিক মতো? হ্যালো, জি স্যার ঠিক আছে স্যার। এখন নয় ঠিক আছে, পরীক্ষার খাতায় ঠিক হবে তো? জি ইনশাআল্লাহ স্যার। ওকে, ভেরি গুড। এই কারো কোনো কোশ্চেন বা বুঝতে সমস্যা হলে তুমি জিজ্ঞাসা করতে পারো। স্যার হ্যাঁ, বলো। আমরা স্যার ওই আলটিমেট থেকে স্যার ওই নেট অ্যালাউয়েবল এটা বাইর করতে হবে না স্যার, ওই সারচার্জ প্রেসার যেটা ওটা বাদ দিয়ে তারপরে স্যার। এখানে তো সার্চ প্রেসারের কথা বলা নাই। এখানে বলা আছে, এখানে গামাডি আছে, গামা প্রাইম বা গামাডি কিছু আছে? কোনো কিছু স্যার এই আছে? লোডটা, স্যার লোডটা যেটা আসতেছে ওইটা তো স্যার নেট নেট যেটা মানে সারচার্জটা বাদ দিয়ে। ফুটিং এর উপরে সয়েলের যে প্রেসার আছে সেই প্রেসারটুকু তুমি বাদ দিতে চাচ্ছ, এই তো? জি স্যার নেট করে নিতে চাচ্ছি গ্রোস থেকে। তো সেটা তো বলা নাই বা তোমাকে করারও দরকার নেই, বুঝছো? তুমি যদি ওইভাবে সলভ করতে চাও তুমি, তাহলে ফুটিং এর ডাইমেনশন বেশি আসবে, সেটাও হবে, অসম্ভব কিছু না। তুমি যেটা চিন্তা করতেছো কিউ আলটিমেট থেকে সয়েলের যে প্রেসারটা আছে যে আমি কিউ নেট করে নেবো, কিউ নেট কে আবার ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ দিয়ে কিউ হ্যাঁ, তুমি যে বিষয়টা বলতেছো, তুমি যদি করতে চাও অসম্ভব কিছু না, করা যাইতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফুটিং এর ডাইমেনশন বেশি আসবে, বুঝছো? আরো সেফ সাইডে থাকা যায়, চেক করে দেখতে পারো তুমি, হইতে পারে। বা মানে কি হবে, শেষে দেখবে যে ফুটিং এর ডাইমেনশন একটু বেশি আসবে। তুমি দুই প্রসিডিউরই করে দেখতে পারো, বুঝছো? তুমি যে প্রসিডিউর বলছো এখানে যদি কিউ নেট বের করে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করে কিউ অ্যালাবেল করো, সেই ক্ষেত্রে দেখবা যে দুইটার ভিতরে একটু ডিফারেন্স আসবে। সামান্য ডিফারেন্স স্যার। সমান আসবে না, কিছু ডিফারেন্স আসবে। কি আসবে? ফুটিং এর ডাইমেনশন বেড়ে যাবে তুমি যদি কিউ নেট করে নাও। হ্যাঁ, প্রবলেম সলভ হইতে পারে, অসম্ভব কিছু না, হইতে পারে, হবে, সমস্যা নেই। ওকে, আর কোনো কোশ্চেন? এই কারো বুঝতে পারো না এমন কেউ আছো? বুঝতে পারো না এমন কেউ আছো? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। স্যার ওয়েলসি টেং এর বইতে স্যার কিউ আলটিমেটের যে সূত্রটা স্যার ওইটা স্যার ডিফারেন্ট, আপনি যেটা দিছেন ওইটা না। কিউ আলটিমেট ডিফারেন্ট? আমি তোমার ইকুয়েশন জি স্যার, ইকুয়েশন যেটা কার বইয়ের কথা বলছো? স্যার টেং এর বই। ট্যাং এর বই? জি স্যার। আচ্ছা, কত নাম্বার পেজ বলো তুমি? স্যার পেজ নাম্বার 58। 58? জি স্যার। স্যার এখানে স্কোয়ার আর সার্কুলার ফুটিং এর জন্য সেম সূত্র, সেম ইকুয়েশন। আচ্ছা শোনো, আমি ট্যাং এর বই যে ইকুয়েশন বলছি সেটা আমি ফলো করি না, আমি ফলো করি বিএনবিসির বই, বুঝছো? ম্যাক্সিমাম টাইমে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড আছে, সেইগুলো মোটামুটি ফলো করি। এখন ওনারা কিভাবে করছেন, জিরো ইকুয়েশন, সার্কুলার, স্কোয়ার, 3 CNC, এখানে তো স্যার এটাতে তাহলে প্লাস 0.6 গামা বি এন গামা দেয়। হ্যাঁ, সেটা আমি দেখছি, এখানে 0.6 আর আমি বলছি 0.4, হয়তো ডিফারেন্স জি স্যার। এতটুকু। আর এটার সাথে এটা মিলতেছে না। আচ্ছা, যেটা বলছি সেটা ঠিক আছে, সমস্যা নেই, ইকুয়েশন ঠিক আছে। স্যার নেটে আবার আপনারটাই দেওয়া স্যার। কোনটা দিয়ে করব? আমি যেটা শিখাইছি ওইটা দিয়ে সলভ করে দেবো, সমস্যা নেই। আচ্ছা স্যার। জি স্যার। ওকে, আর কোনো কোশ্চেন? এই একটু ভালো করে শিখে নিতে হবে, বুঝছো? কারণ এগুলো দরকার হবে তোমার একেবারে, আহ, মানে অনেক সময় জিজ্ঞাসা করবে এগুলা। এখন ঠিকঠাক মতো যদি অ্যান্সার না দিতে পারো বা প্রবলেম সলভ করতে না পারো তাহলে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, অনেক সময় চাকরির পরীক্ষায় এই প্রবলেম গুলোই থাকে।
আর হয়তো একটু ঘোরায় পিছাই দিবে, কিন্তু সব টার্ম গুলো তোমার মনে রাখতে হবে। হ্যাঁ, এর পরের টার্ম যেমন আছে ওয়াটার লেভেলের ইফেক্ট, ওয়াটার লেভেলের ইফেক্ট কাউন্ট করতে হবে, সেইগুলো আছে পরবর্তী চ্যাপ্টারে। আচ্ছা, তো একটু ভালো করে বুঝে নিতে হবে সব বিষয়গুলো। ওকে, আবার কোশ্চেন করতেছে, বুঝতে পারো না এমন কেউ আছে? মুখ বন্ধ করে থাকলে কিন্তু সমস্যায় পড়বে, বুঝছো? যদি বুঝতে না পারো আবার বলি। ওকে, তোমাদের খাতা আমি দেখছি। খাতা দেখতে বলতে কি, আমার সাথে কোয়ান্টিটি সার্ভিং ছিল না? কোয়ান্টিটি সার্ভিং, হ্যালো? জি স্যার। আচ্ছা, কোয়ান্টিটি সার্ভিং এর খাতা আমি দেখছি। তো আমি তোমাদের দিয়ে এখানে সেই কোয়ান্টিটি সার্ভিং তিন তিন গ্রুপকে পড়াচ্ছি। তোমরা ছিল 3 নম্বর গ্রুপ, পরের গ্রুপ ছিল 4 নম্বর ব্যাচ রানিং। তো এত হতাশাজনক খাতা আমি দেখি নাই। অনেকে আবার ক্যারি নিতে হবে, আমি যতটুকু দেখছি অনেকের ক্যারি আসবে। আগে থাকতে একটু প্রিপারেশন নিতে পারো, এটাতে অনেকের ক্যারি আসবে। খাতার অবস্থা খুবই খারাপ, একেবারে অনেকে সাদা খাতা জমা দিয়েছে, এগুলোতে অবস্থা খারাপ হবে। একেবারে সাদা বলতে সাদা, কিছু না এখানে। তো এইগুলো একটু আবার নেক্সট সেমিস্টারে আসতে পারে। ওকে, তারপরে দেখো ফ্যাক্টর অফ সেফটি, এটা মনে হয় গত ক্লাসে দেখাছিলাম। নেক্সট নেক্সট আচ্ছা, এটা দেখো তো, খালি একটু লিখে রাখো, এই প্রবলেমটা একটু লিখে রাখো। ডিটারমাইন দ্য আলটিমেট নেট বিয়ারিং ক্যাপাসিটি of a 2 meter circular footing resisting at depth of 1.5 meter the ground. এই যে এখানে আসছে, একটু আগে কে যেন কোশ্চেন করছিল, এই যে নেট বিয়ারিং ক্যাপাসিটি, হ্যাঁ, আলটিমেট অ্যালোয়েবল না, আলটিমেট থেকে সয়েলের প্রেসার বা ওয়াটারের প্রেসার যদি এখন আমি বাদ দিয়ে দেই, সয়েলের প্রেসারটা বাদ দিয়ে দিই, তাহলে সেখান থেকে নেট বিয়ারিং ক্যাপাসিটি পাওয়া যাবে। হ্যাঁ, নেট বিয়ারিং ক্যাপাসিটি পাওয়া যাবে। এখানে ওয়াটারের প্রেসারটা একটু বাদ দিতে হবে। সয়েলের প্রেসার, লেভেল অফ গ্রাউন্ড লেভেল, এখানে আরেকটা কোশ্চেন আছে, ইফ দ্য গ্রাউন্ড সরি ঠিক আছে, if the groundwater level is ground level, এখন কোশ্চেনটা একটু কি, আচ্ছা একটু খেয়াল করো। ওকে, এখানে ফুটিং, এখন ফুটিং এর এখানে ডাইমেনশন দেওয়া আছে, তারপরে এখান থেকে ফুটিং এর বেজের ডেপথ কত সেটাও দেওয়া আছে, ডাইমেনশন কত সেটা দেওয়া আছে, আর ওয়াটার টেবিলের পজিশন আছে এই জিএল এবং গ্রাউন্ড লেভেল, ওয়াটার টেবিলের পজিশন সেম লেভেলে। তাহলে এখানে বলছে আলটিমেট নেট বিয়ারিং ক্যাপাসিটি, নেট বিয়ারিং ক্যাপাসিটি অফ 2 মিটার সার্কুলার ফুটিং। এখন নেট বিয়ারিং যদি আমাকে বের করতে হয়, তাহলে প্রথমে আমাকে কিউ আলটিমেট বের করে নিতে হবে। কিউ আলটিমেট বের করার পরে সেখান থেকে কিউ আলটিমেট প্রথমে আমি বের করব, বের করার পরে এখন যদি কিউ নেট করতে চাই, কিউ নেট করতে চাইলে কিউ আলটিমেট মাইনাস ওয়াটারের যে প্রেসার আছে সেটা বের করে নিয়ে আসতে হবে, তাহলে হবে গামা প্রাইম ডি। এখন গামা প্রাইম তো বলতে স্যাচুরেটেড ইউনিট, যে ওয়াটারের লেভেল আছে, ওয়াটারের যে প্রেসার সেটা আবার কাউন্ট করতে হবে। তাহলে গামা প্রাইম সমান গামা স্যাট মাইনাস গামা ডাব্লিউ। যেহেতু গামা স্যাটের কোনো ভ্যালু দেওয়া নাই এখানে, গামা সেটের কোনো ভ্যালু দেওয়া নাই, তাহলে এখান থেকে গামা ডি সমান সমান একেবারে ডিরেক্টলি ওয়াটারের প্রেসার যেটুকু আছে, ওয়াটারের প্রেসার কত হবে, এখানে হাইট ডেপথ বলা আছে 1.5 মিটার, 1.5 ইন্টু না এখানে তো দেওয়া আছে, এখানে দেওয়া আছে, দেখো এটা গামা সেটই হবে, গামা সেটই হবে, যেহেতু
9.8 কিলোনিউটন। তাহলে এখানে গামা প্রাইম সমান সমান গামা সেট মাইনাস গামা ডাব্লু। পানির ইউনিট ওয়েট কত? গামা প্রাইম সমান সমান গামা সেট মাইনাস গামা ডাব্লু। পানির ইউনিট ওয়েট কত? স্যার Hello? 9.81 কিলোগ্রাম পার মিটার কিউব। ওকে, এখানে গামা ডাব্লুর ভ্যালু হবে 9.81 কিলোনিউটন, আর এখানে গামার সেট ধরে নিলাম 16, একটা ভ্যালু পাইলাম। আর এখানে ডেপথ হচ্ছে 1.5। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কিউ নেটের ভ্যালু পাওয়া যাবে, যেটা অলরেডি কোশ্চেন আছে। হ্যাঁ, তাহলে তুমি এখান থেকে সলভ করবে। যেহেতু এন গামার ভ্যালু দেওয়া আছে 0, তার মানে কেলে সয়েলের ক্ষেত্রে বলা আছে সি এর ভ্যালু দেওয়া আছে, ফাই এর ভ্যালু 0। আবার সেম প্রবলেম, একই জিনিস। সলভ দ্য প্রবলেম অ্যাজামিং 2.5 মিটার স্কোয়ার ফুটিং। আগে ছিল কি সার্কুলার ফুটিং, এখন বলতেছে অ্যাজামিং সলভ দ্য প্রবলেম অ্যাজামিং 2 মিটার স্কোয়ার ফুটিং। যেটা বি এর ভ্যালু আছে 2 মিটার, সেটা যদি হয় তাহলে নেট বিয়ারিং ক্যাপাসিটি কত হবে তোমাকে আবার সলভ করা লাগবে। তার মানে একবার সার্কুলার ফুটিং এর জন্য সলভ করা লাগবে, আর একবার স্কোয়ার ফুটিং এর জন্য সলভ করা লাগবে, দুইবার 2 ফুটিং এর জন্য সলভ করা লাগবে। ওকে, তাহলে এটাও একটু লিখে রাখো, দেখি একটু কোশ্চেন লিখো। আমার মনে হয় আমার কথা কি রেকর্ড হয়, মানে ভিডিও কি রেকর্ড হয় নাকি ক্লাস কি রেকর্ড হয়? রেকর্ড তো হয় না মনে হয়, স্যার কি অবস্থা জানি না। রেকর্ড হয়? আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে তুমি প্রবলেমটা একটু সলভ করে বাসায় বসে প্র্যাকটিসের বিষয়। তুমি মনে করো না যে একেবারে পরীক্ষাটাতে আগেটাতে স্টেজে মারিয়ে দিব। স্টেজে মারলে কিন্তু ধরা খাবা, বুঝছো? একদিনে সম্ভব না, তোমাকে প্রতিদিন কিছু না কিছু প্র্যাকটিস করে আগে নিতে হবে। ওকে, নেক্সট। ওকে, এবার আসো মায়ের অফ থিওরিজ। এখন এটা আগে যে আমি প্রবলেম গুলো করাইছি সবগুলো টারজাগের ইকুয়েশনের উপরে বেস করে প্রবলেম গুলো সলভ করাইছে। তা এখন আবার 1951 সালে মায়ের অফ থিওরি ওই সেম ইকুয়েশনকে আবার মডিফিকেশন করেছে। সেম ইকুয়েশন কিন্তু কিছু মডারেশন নিয়ে আসছে, কিছু চেঞ্জ নিয়ে আসছে। এখন চেঞ্জ কি কি নিয়ে আসছে একটু খেয়াল করে দেখো। 1 নম্বরে, ও যদি এখন লোড ভার্টিক্যাল লোড হয় তাহলে উনি বললো যে আগের মতো টার্ম সবই থাকবে, সেখানে শেপ ফ্যাক্টর আর ডেপথ ফ্যাক্টর থাকবে। যেমন আগের ইকুয়েশনে টারজাগের ইকুয়েশনে সর্বোচ্চ প্রথমে ডেরিভেশন করা হয়েছিল ট্রাপিজয়েডাল ফুটিং, ট্রাপিজয়েডাল না, ওটা ছিল স্ট্রিপ। হ্যাঁ স্টিপ ফুটিং এর জন্য। তারপরে কিছু কারেকশন ফ্যাক্টর নিয়ে আসে, সেটাকে সার্কুলার, রেক্টেঙ্গুলার এবং স্কোয়ার ফুটিং এর জন্য আলাদা আলাদা করা হয়েছে। হ্যাঁ, তারপরে ওইখানে কিন্তু ডেপথ ফ্যাক্টর ছিল না। তো মায়ের আবার কি করলো, শেষে উনি মডারেশন করলো কিছু, যে না যদি ডেপথ কনসিডার করা হয় ডেপথের ভ্যালু নিয়ে আসতে হবে। সেটাকে বলা হয়েছে যে ডিসি, ডি গামা আর ডি কিউ। শেপ ফ্যাক্টর গুলো আগের মতোই আছে, কোনো সমস্যা নেই, হয়তো চেঞ্জ হইতে পারে কিছু, কিন্তু উনি নতুন করে যদি লোড একেবারে ডিরেক্টলি ভার্টিক্যাল হয় তাহলে এই ফ্যাক্টর গুলো উনি আবার নতুন করে নিয়ে আসলো, 3টা ফ্যাক্টর। এবার লোড যদি ইনক্লাইন্ড হয়, লোড ইনক্লাইন্ড বলতে দিস ইজ ফুটিং এর উপরে লোড এভাবে ইনক্লাইন্ড আছে, এরকম হইতে পারে না? বোঝা যাচ্ছে আমার কথা? বোঝা যাচ্ছে? হ্যালো স্যার ইনক্লাইন্ড লোড কখন আসে স্যার? ইনক্লাইন্ড লোড সাধারণত কখন আসে সেটা না, এখন অনেক সময় আর্কিটেকচারাল ভিউ নিয়ে আসার জন্য কলাম বাঁকা করে দেয়,
ইনক্লাইন্ড কলাম। কলাম গুলো হবে ইনক্লাইন্ড। যদি ফুটিং এর উপরে লোড এইভাবে ইনক্লাইন্ড হিসাবে আসে, বাঁকা মানে স্লোপ হিসাবে আসে, জাস্ট এইভাবে বাঁকা লোড আসবে, এইভাবে স্লোপ হিসাবে। যদি এই ধরনের স্লোপ হিসাবে আসে, তখন এখানে ইনক্লাইন্ড লোডের ইফেক্ট কাউন্ট করা লাগবে। এখন ইনক্লাইন্ড যে লোড বা ফুটিং, এটা সাধারণত আর্কিটেকচারাল কিছু ভিউ অনেক সময় এইভাবে বাঁকা করে দেয়, কলাম বাঁকা করে নিয়ে আসে। সেই ক্ষেত্রে যদি হয়, তাহলে এই লোড ফ্যাক্টর কাউন্ট হবে, যেটাকে বলা হয় ইনক্লাইন্ড লোড ফ্যাক্টর, আইসি, আই গামা, আই কিউ, সেইগুলো কাউন্ট হবে। ঠিক আছে, তাহলে এখন কি কি ফ্যাক্টর আসতে পারে? প্রথমে ফ্যাক্টর গুলো আসবে শেপ ফ্যাক্টর, ডেপথ ফ্যাক্টর, ইনক্লাইন্ড লোড ফ্যাক্টর, এইগুলো আসবে। শেপ ফ্যাক্টর, ডেপথ ফ্যাক্টর, ইনক্লাইন্ড লোড ফ্যাক্টর, তিনটা টার্ম আছে। ঠিক আছে, এইগুলো একটু মনে রাখো। আর আরো ফ্যাক্টর আছে, সেইগুলো মনে রাখতে হবে। নেক্সট, ওকে। এখন মায়ারহফের যে ইকুয়েশন ছিল, ইকুয়েশন আমি প্রথমের দিকে বলছিলাম যে এন সি এন কিউ এন গামার যে ভ্যালু, সেটার ইকুয়েশন আছে, প্রত্যেকের আলাদা আলাদা ইকুয়েশন আছে। এটাও এনসি মায়ারহফের ইকুয়েশনের এনসি আলাদা, এটাও এন গামার ইকুয়েশন আলাদা। প্রত্যেকের বেয়ারিং ক্যাপাসিটি, যে নন ডাইমেনশনাল বেয়ারিং ক্যাপাসিটি যে ফ্যাক্টর, সেই ফ্যাক্টর গুলো কি অবস্থায় আছে, প্রত্যেকের আলাদা আলাদা ইকুয়েশন আছে এবং প্রত্যেকের ভ্যালু আলাদা আলাদা। ঠিক আছে, প্রত্যেকের এনসি এন কিউ এন গামার ভ্যালু আলাদা। আচ্ছা, এটা একটু দেখো কিভাবে আলাদা হয়েছে। আচ্ছা, ক্লিয়ার অর্ডারিং। আচ্ছা, এটা হচ্ছে মায়ারহফ থিওরি চার্ট। কতটুকু ভ্যারিয়েশন আছে তুমি দেখতে চাও? আচ্ছা, তো আমি একটা ভ্যালু ধরি, ধরি ফায়ার ভ্যালু আছে 14। মায়ারহফ টেবিলে বিয়ারিং ক্যাপাসিটি, নন ডাইমেনশনাল বিয়ারিং ক্যাপাসিটি যে ফ্যাক্টর, সেই ফ্যাক্টরের যে টেবিল, সেটা যদি ফায়ার ভ্যালু 14 হয়, তাহলে এনসির ভ্যালু হচ্ছে 10.37, এন কিউ এর ভ্যালু হচ্ছে 3.59, আর এন গামার ভ্যালু হচ্ছে 0.92। তুমি একটু লিখে রাখো, 10.37 আর কি আছে 3.59, 3.59 আর 0.92। আচ্ছা, একটু ব্যাকে যাই তাইলে। ওকে, ক্লিয়ার অর্ডার। ওকে, এবার সেম ভ্যালু তুমি যদি এখানে 14 কাউন্ট করো, দেখো কি আছে। তাহলে কি আছে দেখো, 14তে এনসির ভ্যালু ছিল, মায়ারহফের ভ্যালু ছিল 10.37, এখানে আছে 12.11। এন কিউ এর ভ্যালু ছিল 3.59, এখানে আছে 4.02। আর এন গামার ভ্যালু কত, 2.23, যেটা মায়ারহফের ভ্যালু ছিল 0.92। তাহলে দেখা যাচ্ছে যে টারজাগির যে ইকুয়েশন বা টারজাগির যে নন ডাইমেনশনাল বিয়ারিং ক্যাপাসিটির যে ফ্যাক্টর গুলো আছে, সেটা মায়ারহফের চেয়ে বেশি, বিয়ারিং ক্যাপাসিটির ভ্যালু বেশি। তোমার এতটুকু একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, কি বোঝা যাচ্ছে আমি কি বোঝাতে চাচ্ছি? হ্যালো, জি স্যার। ওকে। নেক্সট, ওকে, তাহলে এটা হচ্ছে মায়ারহফের চার্ট। এখন যদি একজনের ইকুয়েশন ইউজ করে তুমি অন্য আরেকজনের চার্ট ইউজ করো, তাহলে কিন্তু ভুল অ্যান্সার আসবে।
যার ইকুয়েশন সেই ইকুয়েশন ইউজ করে তার চার্ট ইউজ করতে হবে। হ্যাঁ, তুমি যদি উল্টা পাল্টা চার্ট ইউজ করো, যে মানে র্যান্ডমলি এইভাবে নন ডাইমেনশনাল বিয়ারিং ক্যাপাসিটির ভ্যালু ইউজ করো, তাহলে অ্যান্সার আসবে ভুল, মানে অ্যাকুরেট বিয়ারিং ক্যাপাসিটি আসবে না। তাহলে তোমাকে কি করতে হবে, যার ইকুয়েশন ইউজ করতেছি ঠিক তার চার্ট ইউজ করতে হবে। হ্যাঁ, যদি উল্টে দাও তাহলে অ্যান্সার কিন্তু ভুল আসবে। ওকে, এবার এই শেপ ফ্যাক্টর, এবার এইগুলো এখানে একটু কাউন্ট করতে হবে, সেইগুলো একটু দেখো। ক্লিয়ার অল রাইট। আচ্ছা, এখন তিনটা ফ্যাক্টর ছিল। একটা ছিল মায়রক থিওরি অনুযায়ী শেপ ফ্যাক্টর, ডেপথ ফ্যাক্টর, ইনক্লাইনেশন ফ্যাক্টর, যেটাকে আইসি বলা আছে। ওকে, এখন শেপ ফ্যাক্টর কি ছিল, যদি ফাইয়ের ভ্যালু এনি ফাই, যে কোনো ফাইয়ের ভ্যালু যদি হয়, তাহলে এসসি টার্ম আসবে এই যে এটা, এসসি টার্ম আসবে হচ্ছে এই যে এইটা। এখন কেপি সমান সমান tan স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 5/2, ফাইয়ের ভ্যালু যদি এনি ফাই বলতেছে, যদি এনি ফাই হয়, ফাইয়ের ভ্যালু যাই হোক না কেন, আচ্ছা এনি ফাই 170। এখন ডেপথ ফ্যাক্টরের ভ্যালু হবে এই যে এইটা, এটাও তোমার মনে রাখতে হবে। আবার আইসি এবং আইকিউ, আইসি আইকিউ, আই গামা কোথায়, আই গামা আছে। আচ্ছা, আইসি আইকিউ হবে, আই গামার দরকার আছে কিনা মনে হয় না, তাহলে সেখানে আলফার ভ্যালু আসবে। এখন আলফা কোনটা, এই যে আলফা হচ্ছে এখানকার অ্যাঙ্গেল, ঠিক আছে। আলফা ইজ ইকাল টু এখানকার যে অ্যাঙ্গেল অফ রেজাল্টেন্ট মেজার্ড ফ্রম ভার্টিক্যাল অ্যাক্সিস, এই যে রেজাল্টেন্ট ফোর্স মেজার্ড ফ্রম ভার্টিক্যাল অ্যাক্সিস, অ্যাঙ্গেল অফ রেজাল্টেন্ট, এই যে এখানকার যে অ্যাঙ্গেল থাকবে সেই অ্যাঙ্গেলের যে ভ্যালু সেটা হবে আলফা, ঠিক আছে। এখন ফাইয়ের ভ্যালু ডিরেক্টলি যদি 0 হয়, সেই ক্ষেত্রে এই ভ্যালুগুলো আসবে, আই গামা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, আবার বলতেছে যদি ফাইয়ের ভ্যালু 10-এর চেয়ে বেশি অথবা সমান হয়, 10-এর চেয়ে বেশি অথবা সমান হয়, সেই ক্ষেত্রে কি হবে, তাহলে এস গামা এস কিউ একটা ভ্যালু আসবে, আবার ডি গামা ডি কিউ একটা ভ্যালু আসবে, এবং আই কিউ এর একটা ভ্যালু আসবে। তাহলে যে টেবিলটা আছে সবগুলো তোমার ডাটা, তোমার একটু মুখস্থ থাকতে হবে। যদি হুট করে বলে দেয় এই প্যারামিটার আছে, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ কিউ আলটিমেট ইউজিং মায়ারহফ থিওরি, তার জায়গায় থিওরি না দিয়ে মায়ারহফ থিওরি দিয়ে দিয়েছে, এখন তোমাকে দিল সলভ করতে। আচ্ছা, এখানে একটু ঘাবলা আছে, এখানে তোমাকে একটু বুঝে নিতে হবে। আহ, এই যে লাইন, যে তিনটা ভ্যালু আছে, এই তিনটা ভ্যালু আছে যদি ফাইয়ের ভ্যালু 10-এর চেয়ে বেশি এবং সমান হয়, তাহলে তুমি এই ইকুয়েশন ইউজ করবা। আর ফাইয়ের ভ্যালু যদি 0 হয়, তাহলে মাঝখানে তিনটা ভ্যালু। এখন কোশ্চেন আছে যদি কোনো ক্ষেত্রে ফাইয়ের ভ্যালু 10-এর নিচে চলে যায়, তাহলে এই টার্মগুলো আসবে, এই টার্মগুলো আসবে। অথবা তুমি একটু চেক দিয়েও দেখতে পারো, বুঝছো। আহ আহ, এই যে দুইটা ইকুয়েশন আছে, দুইটা ইকুয়েশনের মধ্যে ডিফারেন্স কতটুকু, ফাইয়ের ভ্যালু যদি কম বেশি হয়, 10-এর যে কোনো ভ্যালু বসে ডিফারেন্স কতটুকু হয় তুমি একটু দেখাতে পারো, বুঝছো, তুমি একটু চেক দিয়ে দেখতে পারো। ওকে, তাহলে টার্ম গুলো একটু মনে রাখো। আচ্ছা কেপিটা আবার একটু বলেন। আচ্ছা, প্রিভিয়াস কেপিতে আছে প্রেসার কোএফিসিয়েন্ট, একটা আছে অ্যাক্টিভ প্রেসার আর একটা হচ্ছে প্যাসিভ প্রেসার। এখানে অ্যাক্টিভ প্রেসার, প্যাসিভ প্রেসার, আর একটা আছে রেস্ট কন্ডিশন। ওকে, যেহেতু কোশ্চেন আসছে বলাই লাগে। ওকে, সরি লিখি। কি ব্যাপার, ওকে,
এখানে কে একটা আছে কে এ, কে তে বলা হয় অ্যাক্টিভ প্রেসার কোফিসিয়েন্ট, অ্যাক্টিভ প্রেসার কোফিসিয়েন্ট, পিআরই প্রেসার কোফিসিয়েন্ট। আর কেপি তে বলা হয় প্যাসিভ প্রেসার কোফিসিয়েন্ট। এখন অ্যাক্টিভ আর প্যাসিভ কি জিনিস? অ্যাক্টিভ প্রেসার কেমন আর প্যাসিভ প্রেসার কেমন? বাউন্ডারি ওয়াল না। আচ্ছা, শোর পাইল করা দেখছো? শোর পাইল বা বেসমেন্ট অথবা ম্যাট ফাউন্ডেশন দেখছো? না স্যার। আচ্ছা, যে সাইডদার পাশ দিয়ে একটা রাস্তা গেছে না, ওইটাকে কি বলে? কাজিটুলা। আরে সাইডদার একটা গেল আম্বরখানা রোড আর একটা গেল ওই যে জিন্দাবাজারের দিকে যে রাস্তা, বা হ্যাঁ ওই রাস্তা চিনো? ওইটা ওইটা কি রাস্তা? ওইটা ওই এলাকার নাম কি? ওটার নাম কি কাজিটুলা? জানি না স্যার। আল্লাহ, এই সিলেটের কেউ নাই? ওকে, এখন অ্যাক্টিভ প্রেসার এন্ড প্যাসিভ প্রেসার কখন হবে? এখন রিটেনিং ওয়াল তো দেখছো? রিটেনিং ওয়াল আমাদের ক্যাম্পাসের ভিতরে রিটেনিং ওয়াল দেখছো না? জি স্যার। জি স্যার। ওকে, রিটেনিং ওয়াল খুব কমন। এখন রিটেনিং ওয়াল হচ্ছে কোনো কিছু ধরে রাখার জন্য বা রিটেন করার জন্য, খাঁটি বাংলায় যেটা বলে। এখন সয়েলটাকে ওয়াল কি করছে? রিটেন করছে, ধরে রাখছে তার পজিশনে। এখন সয়েল যদি ওয়ালের উপরে প্রেসার দেয় তাহলে সেটা হবে অ্যাক্টিভ প্রেসার, আর ওয়াল যদি সয়েলের উপরে প্রেসার দেয় সেটা হবে প্যাসিভ প্রেসার। আর একটা কোফিসিয়েন্ট আছে, সেটা হচ্ছে কে নট। কে নট এখন এই কে নটের ভ্যালু আছে প্রেসার কোফিসিয়েন্ট এট রেস্ট কন্ডিশন, এট রেস্ট কন্ডিশন। এখন কে সমান সমান অ্যাক্টিভ প্রেসার আর কেপি তে প্রেসার কোফিসিয়েন্ট। এখন কেপি যে ভ্যালু সেটা কে সমান সমান আরেকটা ইকুয়েশন আছে, এটা সমান সমান আবার অনেক সময় লেখে 1 প্লাস সাইন 5 ভাগ 1 মাইনাস সাইন 5, এটাও লেখে অনেক সময়। এটা দিয়েও একই সেম ভ্যালু আসবে, এটার এটা একেবারে সেম ভ্যালু আসবে। আবার দেখা যাচ্ছে অ্যাক্টিভ যদি হয় তাহলে 1 মাইনাস সাইন 5 জাস্ট আর একটার উল্টা ভাগ 1 প্লাস সাইন 5, একটা আর একটার উল্টা। আর কে নটে যেটা আছে সেটা হচ্ছে বলা হয় এট রেস্ট কন্ডিশন। রিটেনিং ওয়ালও সয়েলের উপরে প্রেসার দিচ্ছে না, সয়েলও রিটেনিং ওয়ালের উপরে কোনো প্রেসার দিচ্ছে না, সেক্ষেত্রে হবে 1 মাইনাস সাইন 5, জাস্ট 1 মাইনাস সাইন 5, যেটাকে বলা হয় এট রেস্ট কন্ডিশন 1 মাইনাস সাইন 5। ঠিক আছে, এখন এই প্রেসার কোএফিসিয়েন্টের ভ্যালু সাধারণত রিটেনিং ওয়ালের উপরে কতটুকু লোড ইম্প্যাক্ট দিবে বা রিটেনিং ওয়ালের উপরে প্রেসারের ভ্যালু কতটুকু, অনেক সময় আবার থ্রাস্ট ফোর্স ইন্ডিকেট করে। থ্রাস্ট ফোর্স বলতে সেন্টার অফ গ্র্যাভিটি, ফোর্সের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় সেটা বের করে এই ফোর্সের ভ্যালু কত সেটা বের করা হয়। ওকে, হ্যালো হ্যালো, জি স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রবলেমটা উঠাও, উঠিয়ে তুমি এখন অ্যানালাইসিস করবা যে ধরো দুই সায়েন্টিস্টের ইকুয়েশন দুই রকমের। এখন আমি যদি দুই ধরনের ইকুয়েশন ইউজ করি তাহলে কতটুকু ভ্যারিয়েশন আসে। একটা দেখো এখানে রেক্টেঙ্গুলার ফুটিং, রেক্টেঙ্গুলার লেন্থ ব্রেডের তুলনায়। আচ্ছা, এটা স্ট্রিপ ফুটিং হবে না স্কোয়ার ফুটিং হবে না রেক্টেঙ্গেল হবে? এটা কি ফুটিং হবে?
তুমি সলভ থেকে প্রবলেম থেকে বলো দেখি। স্ট্রিপ ফুডিং স্যার। লেন্থ এবং ব্রেথ দুইটা ভ্যালু দেওয়া আছে। তুমি হুট করে আবার এখানে বসাই দিও না যে এটা রেক্টেঙ্গেল ফুটিং হবে, কারণ লেন্থ এবং ব্রেথ দুইটা ভ্যালু দেওয়া আছে। এখন দুইটা ভ্যালু দেওয়া থাকা সত্ত্বেও তুমি একটু বুঝে দেখো যে বি এর ভ্যালু আছে 1 মিটার ওয়াইড, লেন্থ 20 মিটার, তাহলে কিরকম স্ট্রিপ ফুটিং হবে না? লাইক অ্যাজ এ লাইন। বোঝা গেছে? হ্যালো, আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি কি বোঝাতে যাচ্ছি? স্যার আবার একটু বলুন। ওকে, এখানে প্রবলেমে দেখো লেখা আছে বি ইজ ইকুয়াল টু 1 মিটার, লেখা আছে না? জি স্যার। আর লেন্থ 20 মিটার। এখন তুমি দেখে মনে করতে পারো যে এটা তো রেক্টেঙ্গেল ফুটিং হবে, কারণ লেন্থ এবং ব্রেথ দুইটা ভ্যালু দেওয়া আছে। দুইটা ভ্যালু দেওয়া আছে না? জি তো স্যার। তুমি একটু কম্পারিজন করে দেখো যে বি এর ভ্যালু আছে 1 মিটার আর লেন্থ এর ভ্যালু আছে 20 মিটার, তাহলে সেটা কেমন ফুডিং? স্টিপের মতো না? স্টিপ বোঝো তো? জি হ্যাঁ, স্যার। স্টিপ ওয়াল ফুটিং যেটাকে বলা হয়, তার ওয়াইডের তুলনায় লেন্থ অনেক বড়। এখন এখানে লেন্থ 1 মিটার না হয়ে যদি 2 মিটার হতো, তাহলে তুমি কনসিডার করতে পারতে এটা একটা রেক্টেঙ্গেল ফুটিং। কিন্তু এখানকার যে ডাইমেনশন ফুটিং দেওয়া আছে সেটা হবে স্টিপ ফুটিং। তো এখন লেন্থ আর ব্রেথ, এল এবং বি দুইটা ভ্যালু দেওয়া দেখেই তুমি যেন আবার প্রবলেম সলভ করা শুরু করো না যে এটা রেক্টেঙ্গেল ফুটিং। তুমি যদি রেক্টেঙ্গেল ফুটিং এর প্রবলেম সলভ করো তাহলে অ্যান্সার ভুল আসবে এবং ফুটিং এর বেয়ারিং ক্যাপাসিটি আসবে ভুল। তাহলে তোমাকে কি করতে হবে? আগের প্রবলেমের ডাইমেনশনটা একটু দেখে নিতে হবে, বুঝছো? যে কি ভ্যালু আছে লেন্থ এবং বি এর ভ্যালু দেখা থাকলেই যে তুমি একেবারে বসে দিলে রেক্টেঙ্গেল ফুটিং, তাহলে কিন্তু হবে না। এখানে সলভ করতে হবে স্টিপ ফুটিং এ। স্যার আমি কতটুকু মান হলে বলবো যে এটা আসলে রেক্টেঙ্গুলার ফুটিং অথবা স্টিপ ওয়াল ফুটিং? শোনো, এখানে এইখানে লেন্থ এবং ব্রেথের একটা রেশিও থাকবে, সেটা 2 গুণ হইতে পারে, 3 গুণ হইতে পারে, মানে মোটামুটি লেন্থ এবং ব্রেথের ভ্যালু কাছাকাছি যাবে, বুঝছো? লেন্থ এবং ব্রেথের ভ্যালু ডবল অথবা 3 গুণ হইতে পারে। কিন্তু 20 গুণ যদি হয়ে যায় তাহলে সেটা কি আর রেক্টেঙ্গেল ফুটিং হয়? লাইক অ্যাজ স্কোয়ার ফুটিং, বুঝছো? তাহলে এই বিষয়টা তুমি সলভ করবা। সলভ করবা মানে দুইটার কম্পারিজন করবা, একবার টার্জাগের ইকুয়েশন আর একবার মায়ের হবের ইকুয়েশন, সব ভ্যালু বসে দুইটার কম্পারিজন করবা। তোমাদের তো অ্যাসাইনমেন্ট দিলে অ্যাসাইনমেন্ট গুলো ঠিক মতো আসে না, কি খাওয়া সব হারিয়ে যায়, বুঝছো? এগুলো বাসায় বসে একটু সলভ করবা। ওকে, আবার সেম প্রবলেম। এবার এটা একটু লিখো, মায়ের অফ থিওরি। হ্যাঁ, এখানে এই যে এবার লোড ইনক্লাইনেশন আসবে, ইনক্লাইনেশন আসবে, এই যে কিউ ভার্টিক্যাল হরিজন্টাল লোড, এবার ইনক্লাইনেশন আসবে, আলফার ভ্যালু আসবে। প্রবলেম লিখো। এটা প্রবলেম লিখো, এটা সলভ করে জমা দিবা, দেখি এটা সলভ করে জমা দিবা। লিখো।
ওকে, ডান লিখছো? লিখছো? হ্যালো, জি স্যার। লেখা কমপ্লিট? এখানে টিতে টোন, কেবিন ওয়াইন, টিতে টোন দেওয়া আছে। Okay. টিতে দেওয়া আছে টোন। হ্যাঁ, ওকে, ডান। লেখা কমপ্লিট হয়েছে? লিখছো সবাই? লিখছো? কোনো কোশ্চেন নাই, অ্যান্সারও নাই। জি স্যার। জি স্যার। লিখছো সবাই? আচ্ছা আচ্ছা, বাকিটুকু আমি পরের দিন পড়াবো। হ্যাঁ, পরের দিন থেকে শুরু করবো। ওকে, তো সবাইকে ধন্যবাদ। স্যার একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।